আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অর্থনৈতিক রসায়নের সিমেন্ট নিয়ে। তাহলে এইখান থেকে প্রত্যেকটা শিল্পই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা শিল্পই শিখব। তাহলে গতদিন শিখছিলাম কাঠ শিল্প, আজকে শিখব সিমেন্ট শিল্প। তাহলে এই সিমেন্টেরও কিন্তু সেই একই কাজ, আমাদের প্রস্তুতি পড়া লাগবে, তার কি ব্যবহার আছে সেটা পড়া লাগবে, তার শিল্প উৎপাদন পড়া লাগবে, কাঁচামাল পড়া লাগবে, সব কিন্তু একই কাজ। কাঠ শিল্পেও যেমন পড়ছি এখানেও ঠিক একইভাবে পড়া লাগবে। তাহলে এইখান থেকে সিমেন্ট শিল্পে থেকে মূল কথা হচ্ছে এরকম যে সিমেন্ট জিনিসটা আসলে কি। খেয়াল করো, সিমেন্ট জিনিসটা আসলে কি। দেখো, আমরা যদি বলি যে সিমেন্ট কি জিনিস, তাহলে বলা আছে সিমেন্ট বলতে বোঝায় সিলিকা, অ্যালুমিনা, চুন। একটু ভালো করে খেয়াল করবা, সিলিকা, অ্যালুমিনা, চুন। আচ্ছা, চুন মানে কি? ক্যালসিয়াম গঠিত পদার্থ। অ্যালুমিনা মানে কি? অ্যালুমিনিয়াম গঠিত পদার্থ। আর সিলিকা মানে কি? বালি গঠিত পদার্থ। তার মানে কি সিমেন্ট বলতে বোঝাচ্ছে কি? সিলিকা, অ্যালুমিনা, চুন ইত্যাদির কিসের মিশ্রণ? গুঁড়ার মিশ্রণ। তাহলে সিমেন্ট সাধারণত কয়টা জিনিস দিয়ে তৈরি হলো? সিলিকা, অ্যালুমিনা, চুন, তিনটা জিনিস দিয়ে। এখন বলতেছি কি যে বর্তমানে কয় ধরনের সিমেন্ট পাওয়া যায়? 4 ধরনের সিমেন্ট পাওয়া যায়, 4 ধরনের। তাহলে 4 ধরনের কি কি? একটাকে বলে পোর্টল্যান্ড সিমেন্ট, একটাকে বলে কি পজুওয়ালা সিমেন্ট, একটা ক্যালসিয়াম অ্যালুমিনেট, আর একটা কি ক্ষয় রোধকারী সিমেন্ট। কিন্তু এর মধ্যে বাংলাদেশে কোনটা পাওয়া যায়? পোর্টল্যান্ড সিমেন্ট। তার মানে আমাদের এখানে যা শিখবো তার প্রত্যেকটাই কি? পোর্টল্যান্ড সিমেন্ট। তাহলে আবার বলতেছি সিমেন্ট কয় প্রকার? 4 প্রকার। কি কি? একটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট, একটা হচ্ছে পজুওয়ালা সিমেন্ট, একটা ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট, একটা কি ক্ষয় রোধকারী সিমেন্ট। তাহলে আমরা শিখবো কোনটা? পোর্টল্যান্ড সিমেন্ট। এর একটাও আমাদের লাগবে না, শুধুমাত্র নামগুলো একটু মনে রাখলাম যে সিমেন্ট কয় প্রকার, 4 প্রকার। আর বাকি সবকিছু আমার কোনো তার দরকার নেই, শুধু সিমেন্টের পোর্টল্যান্ডটা পড়বো, এই বাদে কোনোটারই দরকার নেই। তাহলে এখন কথা আছে, তাহলে পোর্টল্যান্ড সিমেন্টটা আসলে কি? দেখো, পোর্টল্যান্ড সিমেন্ট আর অন্য যে সিমেন্টগুলো আছে সবার যে একই রকম সংযুক্তি হবে তা তো না। তাহলে পোর্টল্যান্ড সিমেন্ট হচ্ছে মূলত 3টা উপাদানের মিশ্রণ। কয়টা উপাদান? 3টা উপাদান। একটু খেয়াল করবো, এই যে C3S, এই C3S কে বলা হয় ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। একটু ভালো করে মনে রাখবো, C2S একে বলা হয় ডাই ক্যালসিয়াম সিলিকেট। এটা আছে কি C3A, এটাকে বলা হয় ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। একটু নামগুলো মনে রাখবো। এটার কি বলেছি? ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। এটার কি বলেছি? ডাই ক্যালসিয়াম সিলিকেট। এটার কি বলেছি? ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। এই 3টার মিশ্রণকে আমরা মূলত কি বলি? পোর্টল্যান্ড সিমেন্ট। দেখো, একটু সংজ্ঞাটা বলা আছে কি যে ক্যালসিয়াম অ্যালুমিনেট ও ক্যালসিয়াম সিলিকেটের নির্দিষ্ট আনুপাতিক সূক্ষ্মভাবে চূর্ণিত মিশ্রণ যা পানির সংস্পর্শে জমাট বাঁধে। আমরা তো জানি সবাই যে সিমেন্টে পানি লাগলে কি হয়? জমাট বেঁধে যায়। যে পানির সংস্পর্শে জমাট বেঁধে শক্ত হয় তাকে আমরা কি বলতেছি? পোর্টল্যান্ড সিমেন্ট। বলা এই সিমেন্ট বিভিন্ন প্রকার, যেমন কি সাদা সিমেন্ট, আমরা হোয়াইট সিমেন্ট দেখেছি, ওই যে বাসা বাড়িতে রং করার পূর্বে দেয়, মানে চুনের পরিবর্তে এখন ব্যবহার করে। তাহলে হোয়াইট সিমেন্ট। তারপরে আবার কি আছে? দ্রুত জমাট বাঁধা সিমেন্ট। আমরা জানি কিনা যে ঢালাইয়ের জন্য কিন্তু সিমেন্ট অন্যরকম, গাঁথনির জন্য সিমেন্ট কিন্তু অন্যরকম, কিন্তু আমরা সবাই কি করি? ওই এক সিমেন্ট দিয়ে কাজ সেরে দিই। কিন্তু মূলত যত বড় বড় প্রতিষ্ঠান আছে সব কিন্তু নিয়ম ওই যে ঢালাই সিমেন্ট হবে আলাদা, তোমার গাঁথনি সিমেন্ট হবে আলাদা, প্লাস্টারের সিমেন্ট হবে আলাদা, সব কিন্তু আলাদা আলাদা হওয়ার কথা। তাহলে সেই হিসাবে বলতেছি কি পোর্টল্যান্ড সিমেন্ট বিভিন্ন রকম হতে পারে। তার ভিতরে একটা কি বলা আছে? সাদা সিমেন্ট। আর একটা কি দিয়ে আছে? দ্রুত জমাট বাঁধা সিমেন্ট। এবার বলা হয়েছে কি যে সাধারণত পোর্টল্যান্ড সিমেন্টে কি কি থাকে? ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, তারপর কি ডাই ক্যালসিয়াম সিলিকেট, আর একটা কি ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। ওর সংক্ষিপ্ত রূপ কিন্তু এই। তাহলে এই 3টে উপাদানের মিশ্রণকে আমরা কি বলতেছি? পোর্টল্যান্ড সিমেন্ট। এখন আমাদের একবার খ বিভাগের একটা প্রশ্ন আসছে, মানে অনুধাবনের ভিতরে, যে পোর্টল্যান্ড সিমেন্ট নামকরণটা কেন করা হলো? দেখো, এর পিছনে কারণ আছে। ওই যে ইংলিশ বিজ্ঞানী জোসেফ, সে কি করলো? চকের গুঁড়া এবং মৃত্তিকা, মৃত্তিকা মানে কি মাটি জাতীয় পদার্থের ফিউশন করে, ফিউশন মানে করা হচ্ছে একসাথে এক জায়গায় দিয়ে অনেক তাপ দিয়ে একসাথে মিশানো, ফিউশন করে কি করলো? কৃত্রিম সিমেন্ট তৈরি করেন। তিনি লক্ষ্য করেন কৃত্রিম সিমেন্ট ইংল্যান্ডের একটা জায়গা, তার নাম কি পোর্টল্যান্ড। এই ইংল্যান্ডের পোর্টল্যান্ডের নিকট প্রাপ্ত পাথরের সদৃশ। এই কথার মানে কি যে এই যে বিজ্ঞানী জোসেফ এই যে সিমেন্টটা তৈরি করলো, ওই সিমেন্টটা ইংল্যান্ডের কোন জায়গার মতো? পোর্টল্যান্ড জায়গার মতো যে পাথর আছে সেই পাথরের মতো একই রকম। এই জন্য এই সিমেন্টের নাম করেন কি? পোর্টল্যান্ড সিমেন্ট। তাহলে আবার বোঝো, পোর্টল্যান্ড সিমেন্টটা মূলত হয়েছে কি নামে হয়েছে? জায়গার নামে হয়েছে। কোন জায়গায়? ইংল্যান্ডের পোর্টল্যান্ডের জায়গায়। এবং এটা আবিষ্কার করেছে কিটা? বিজ্ঞানী জোসেফ। মনে থাকবে। দেখো, এরপর কি আছে যে পোর্টল্যান্ড সিমেন্টের গঠন উপাদান বা মূল উপাদান। দেখো, যে কোনো সিমেন্টে 3টা উপাদান মূল। তাহলে একটা কি? ওই যে C3S, C2S আর C3A, 3টা উপাদান। এখন এই বাদেও সিমেন্ট তৈরি করতে গেলে আরো অনেক জিনিস লাগে। বাংলাদেশের সিমেন্টের মূল উপাদান 4টা। কয়টা?
4টা। দেখো আমরা একটু দেখবো যে পোর্টল্যান্ড সিমেন্টের মূল উপাদান কয়টি? 4টি। কি কি বলা আছে দেখো, প্রথমটা বলা আছে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, তার শিল্প সংকেত কি? C3S। তারপরটা কি আছে? ডাই ক্যালসিয়াম সিলিকেট, শিল্প সংকেত কি? C2S। তারপরটা কি আছে? ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, শিল্প সংকেত কি? C3A। তারপরটা কি আছে? টেট্রা ক্যালসিয়াম, টেট্রা মানে কত? 4। তারপরে কি? অ্যালুমিনো ফেরাইট, ফেরাইট মানে কি? আয়রন যুক্ত থাকতে হবে। অ্যালুমিনো মানে কি? অ্যালুমিনিয়াম অবশ্যই আছে। তার সাথে আবার কি? টেট্রা ক্যালসিয়াম মানে কি? 4টা থাকবে। তাহলে দেখো কি আছে? C4AF। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছি কি? টেট্রা ক্যালসিয়াম। এই এ দ্বারা কি বোঝাচ্ছি? এই যে অ্যালুমিনো। আর এই এফ দ্বারা কি বোঝাচ্ছি? এই ফেরাইট। এখন প্রত্যেকটা সংকেত বুঝতে হবে। দেখো সংকেতটা কি? ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, যেটা এটা রাসায়নিক সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে কি? সিলিকন অক্সাইড। সামনে এই ট্রাই বলিছি বলে কত দিছি? 3। পরেরটা কি আছে? ডাই ক্যালসিয়াম, তাহলে সামনে কত হবে? 2 হবে। দেখো বাকিটা যা আছে কিন্তু তাই। পরেরটা কি আছে? ট্রাই ক্যালসিয়াম, তাহলে এই সামনে কত? 3। অ্যালুমিনেট মানে কি? Al2O3। বুঝছি কিনা দেখো, তাহলে অ্যালুমিনেট মানে কি? Al2O3। তাহলে এইটা আমার কি দাঁড়ালো? ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। এবার পরে কি আছে? টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট, তাহলে টেট্রা মানে কত? 4। তাহলে এই সামনে কত দিতে? 4 দেবো। এবার ক্যালসিয়ামের জন্য কি? CaO। এবার এই অ্যালুমিনো তার জন্য কি দিচ্ছি? Al2O3। এখানে একটু খেয়াল করবা, এটা কিন্তু এই ছোটাতে রেল হবে। তারপরটা কি হবে? Fe2O3। কথা বুঝছি কিনা? এখন দেখো আমার এর পাশে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, যদি আমরা খেয়াল করি পার্সেন্টেজটা খেয়াল করো, এটা কতটুক? 50%। কোন উপাদান? ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। তারপরটা কি? ডাই ক্যালসিয়াম সিলিকেট, কতটুক? 25। তারপর কি? ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, কত? 10। তারপর কি? টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইট, এটা কত? 10। দেখো দিন 100 কি হয়েছে? দেখো 95 হয়েছে। আরো 5% আছে না? ওই 5% আছে আরো বিভিন্ন উপাদান আছে। দেখো এখানে একটু লিখে দেওয়া আছে এবং কিছু পরিমাণে কি আছে? Fe2O3 আর কি? MgO। তাহলে এই পার্সেন্টেজ তোমার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনটা কত পার্সেন্ট? তাহলে এই ট্রাই ক্যালসিয়াম কত? 50%। তোমার যদি নামগুলো পর পর মনে থাকে তোমার কিন্তু এটা মনে থাকবে। তাহলে এটা কত? যে C3S কত পার্সেন্ট? 50%। এটা কত পার্সেন্ট? 25%। এটা কত পার্সেন্ট? 10%। এটা কত পার্সেন্ট? 10%। তাহলে এখানে মোট কত পার্সেন্ট? 95%। কথা বলেছি। এই পার্সেন্টেজ যতগুলো রাইটারের বই আছে সবার বইতেই একই রকম আছে, কিন্তু এরপরে আমরা আরেকটা পার্সেন্টেজ পড়বো, সেটা কিন্তু বই ভেদে ভিন্ন আছে। এখন আমরা সাধারণত কার বই ফলো করি? হাজারিনাগের বই ফলো করি। তাহলে হাজারিনাগ স্যারের বইতে যে মানটা আছে সেটাও দেখবা পাশে উল্লেখ করে দেওয়া আছে, আর তাই ব্যতীত অন্যান্য বইতে যা আছে সেটাও উল্লেখ করে দেওয়া আছে। দেখো প্রশ্নটা কি? পোর্টল্যান্ড সিমেন্টের শতকরা সংযুক্তি লেখো। আর আগেরটা কি লিখিলাম? পোর্টল্যান্ড সিমেন্টের মূল উপাদানগুলো লেখো। মূল উপাদান বা গঠন উপাদান আর শতকরা সংযুক্তি এক জিনিস না কিন্তু। গঠন উপাদান মানে কি? এই 4টা লাগবেই। কথা বলছি কিনা? দেখো এই যে 95% এই দিয়ে তৈরি, বাকি অন্য কিছু জিনিস আছে না, সেইগুলো সহ এখানে কি কি আছে সেইটা মূলত আমাদের এই যে সংযুক্তি। এখন একটু খেয়াল করো, এই সংযুক্তি কিন্তু পুরোটাই আমার লাগবে। দেখো প্রথমটা আমার কি আছে? কি লাগবে? চুন লাগবে। চুন কত পার্সেন্ট? 62%। কিন্তু হাজারিনাগ স্যারের বইতে কত দিয়ে আছে? 0 থেকে, সরি এনে 0 নেই, 60 থেকে 70% হবে। ঠিক করে নাও, ওটা কত হবে? 60 থেকে 70% হবে। বুঝছে কিনা দেখো? তাহলে আমি বলতেছি কি এখানে কত আছে? চুন। এই চুনটা কত পার্সেন্ট বলা আছে? সাধারণত 62%। কিন্তু হাজারিনাগ স্যারের বইতে কত আছে? 60 থেকে 70%। আর তোমার কিন্তু দুইটা মানই লাগবে। তোমার এমসিকিউতে যদি অ্যাকুরেট মান থাকে তাহলে 62 থাকবে, আর যদি রেঞ্জ দেওয়া থাকে তাহলে কত থাকবে? 60 থেকে 70%। বুঝছি কথা? দেখো তারপরে যদি আমরা দেখি নিচের দিকে, তাহলে নিচের দিকে আরো কি আছে? সিলিকা। সিলিকা মানে কি? সে বালি। তাহলে বালির পরিমাণ কতটুকু লাগতেছে আমার? দেখো বালির পরিমাণে আমার এখানে কত পার্সেন্ট? সরাসরি বললে 21%। আবার হাজারিনাগ স্যারের বইতে কত আছে? 20 থেকে 24%। মানে রেঞ্জ দেওয়া থাকলে মান ওই, আর যদি রেঞ্জ বাদে থাকে তাহলে মানটা কত? 21%। বুঝছি কিনা? ঠিক একইভাবে এবার অ্যালুমিনা। অ্যালুমিনা মানে কি? Al2O3। এটা কত পার্সেন্ট? 7.5%। বইতে কত আছে? 3 থেকে 8%। দুইটা মানই কিন্তু মনে রাখবো। আবার বলতেছি, হাজারিনাগ স্যারের বইতে কত আছে? 3 থেকে 8%। আর স্বাভাবিক যদি অ্যাকুরেট মান দেওয়া থাকে 7.5%। এবার কি আছে? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এসব তো খুব পরিমাণ আস্তে আস্তে কমবে। তাহলে ম্যাগনেসিয়াম কতটুক? 2.5%। হাজারিনাগে কত আছে? 1 থেকে 4%। তাহলে মানগুলো আবারও বলতেছি সবসময় মুখস্থ রাখতে হবে। হাজারিনাগের বইতেও যা আছে সেটাও লাগবে, ওই অ্যাকুরেট মানও আমার লাগবে। পরেরটা কি আছে? ফেরিক অক্সাইড। এটা সব জায়গায় একই, মানে হাজারিনাগেও যা অন্য সব জায়গায় ওই এক। তাহলে ওটা বড় আমার কষ্ট কম হলো। একইভাবে সালফার ট্রাই অক্সাইড, এখানে কত পার্সেন্ট? 1.8। এখানে কত পার্সেন্ট দিয়ে আছে? 1.5%। তারপর কি? সোডিয়াম অক্সাইড। এই সবগুলো সব ঠিক আছে,
এই পটাশিয়াম অক্সাইড এও আমার ঠিক আছে, এই জিপসাম এও আমার কি আছে, ঠিক আছে। তাহলে আমার মূলত ঝামেলা বাদ দিচ্ছে কোন কোন জায়গায়। প্রথমের ওই চুনে আমি এখানে দিয়ে আছে কত 62% অ্যাকুরেট মান। আর যদি আমি রাসায়নিক বই বলো 60 থেকে 70। তারপর আমি বলতেছি কি সিলিকা এনি কত আছে 21%। আর যদি রেঞ্জ বলি 20 থেকে 24। তারপরে বলতেছি কি অ্যালুমিনা অ্যাকুরেট মান কত 7.5। আর আমার হাজার নেক্সারের বইতে কত আছে 3 থেকে 8। কথা বলছি কিনা। পরে আবার কি আছে ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে সেটা কত 2.5%। হাজার নিয়ে কত 1 থেকে 4। বুঝেছি। তাহলে রেঞ্জও পড়তে হবে, আবার তার পাশাপাশি অ্যাকুরেট মানও পড়া লাগবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই শখ। আর যারা অ্যাডমিশন দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছি। তাহলে কয়টা উপাদান আছে এখানে মোট 9টা উপাদান। এর মধ্যে এইটা একটু আমরা খেয়াল করবো, জিপসাম। এই জিপসাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা দিয়ে আমার পরবর্তীতে আরো প্রশ্ন পড়া লাগবে। এই জিপসামের কিন্তু অনেক কাজ আছে। এই সংকেতটাও লাগবে আমার এমসিকিউর জন্য। ক্যালসিয়াম সালফেটের সাথে কয় অনু পানি 2 অনু পানি বলো দিন। কপার সালফেটের সাথে 5 অনু পানি দিলে কি হতো, কপার সালফেটের সাথে 5 অনু পানি দিলে কি হতো, তুতে হতো। তাহলে ওই 5 অনু পানি নির্দিষ্ট। এই জিপসামেও ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অনু পানি নির্দিষ্ট। সংকেত কিন্তু মনে রাখতে হবে। বুঝছি। এখন কথা হচ্ছে আমি যখন এই উপাদানগুলো মিশাবো, আমি তো একটা পার্সেন্টেজ আকারে মিশাচ্ছি। তাহলে এই পার্সেন্টেজটা আসলে কেমন হবে সেটা আমার একটু দেখতে হবে। দেখো বলা আছে শতকরা ভিত্তিক বা পোর্টল্যান্ড সিমেন্টের উপাদান ভিত্তিক অনুপাত। দেখো এখানে কি বলা আছে যে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম অক্সাইড ভাগ কত পার্সেন্টেজ অফ সিলিকন অক্সাইড, পার্সেন্টেজ অফ আয়রন অক্সাইড, পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম অক্সাইড। অর্থাৎ এই অনুপাতটা করলে যেন মানটা এতর ভিতরে হয়, কত 1.9 থেকে 2.5 এর ভিতরে হয়। তার মানে তুমি এর ভিতরে যে পরিমাণে চুন দিছো, ওই চুনের সাথে এই মিশ্রণগুলোর ভাগফলের মান এত থেকে এতর ভিতরে হতে হবে। ওইটা হাজারে নাকি কত আছে 1.9 থেকে 2. মানে এখানে কত দিয়ে আছে 2.5, ওইটা কত হয়ে গেছে 2.1। দেখো মান কিন্তু ক্লোজ, কাছাকাছি। তুমি অপশন দেখলো তুমি কিন্তু অ্যান্সার বের করতে পারবা। তাহলে কত 1.9 থেকে 2.5। আর আমাদের বইতে কত আছে 1.9 থেকে 2.1। কথা বুঝতে কিনা। তাহলে এটা কি অনুপাত, এটা হচ্ছে শতকরা হিসেবে অনুপাত দেওয়া। এবার পরেরটা কি আছে দেখো, আবার শুধু বালি আর অ্যালুমিনিয়ার অনুপাত কতটুকু হবে, সিলিকার অ্যালুমিনা, সেটা কত 2.5 থেকে 4। এই দুইটাই বোর্ড পরীক্ষা আসা কিন্তু, যে পার্সেন্টেজ অফ এত এটার মান কত থেকে কত, পার্সেন্টেজ অফ এত এটার মান কত থেকে কত। বুঝছি। তাহলে এটার মান কত সিলিকন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই কত পার্সেন্টেজ অফ কত অ্যালুমিনিয়াম অক্সাইড, কত হবে 2.5 থেকে 4। এই জায়গায় কিন্তু মান আর মান, শুধু মান আর মান। তাহলে এবার আমরা কি দেখতেছি দেখো, এবার আসো কি সিমেন্টের শিল্প উৎপাদনের পদ্ধতি। দেখো একটু মন দেখ শুনবা। সিমেন্ট 2 ভাবে তৈরি করা যায়। কয়ভাবে 2 ভাবে। তার একটাকে বলা হয় সিক্ত পদ্ধতি, আর একটাকে বলা হয় শুষ্ক পদ্ধতি। 2টা পদ্ধতি কি, একটা সিক্ত পদ্ধতি আর একটা কি শুষ্ক পদ্ধতি, 2টা পদ্ধতি। তাহলে আমরা এখানে শিখবো শুষ্ক পদ্ধতি। সিক্ত আমরা পড়বো না, সিক্ত আমাদের লাগবেও না, শুধু কোনটা পড়বো শুষ্ক পদ্ধতি। সিক্ত আমাদের দরকার নেই। তাহলে সিক্ত মানে কি, যে জায়গায় পানি তুমি অ্যাড করো আর যে জায়গায় পানি অ্যাড করতেছো না, তাহলে সেটা কি শুষ্ক পদ্ধতি। তাহলে এই প্রসেসে আমরা কোনো জায়গায় নিজেরা পানি মেশাবো না। কথা বুঝছি কিনা। পানি না মিশাই করবো পুরোটা। আর যেটা সিক্ত পদ্ধতি সেটা কি করতে হবে, পানি কিন্তু মিশাতে হবে। তাহলে দেখো এই পদ্ধতি করতে গেলে আমার তো মূলনীতির ভিতর সবসময় কি লাগবে, কাঁচামালগুলো লাগবে। তাহলে কাঁচামাল হিসেবে কি কি লাগবে সেগুলো তোমাদের অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন কি লাগবে, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, এসব লাগবে না। এবং তাদের শতকরা পরিমাণ তো কেবলই তুমি বললে, সেটা কি এই যে 1.9 থেকে 2.5 একটা, আর এটা কত 2.5 থেকে 4 পর্যন্ত। তাহলে আগে আমি ওই যে তুমি উপরে যে মূল উপাদানগুলো পড়লে সেটা কিন্তু এখানে আবার লিখে নিছি। এবার বলতেছি কি যে ব্যবহৃত কাঁচামাল। তাহলে সিমেন্ট তৈরি করতে যে গেলে যে কাঁচামালগুলো পাওয়া যায় তাহলে কয় ভাগে ভাগ করা হয় 2 ভাগে। খেয়াল করো, সিমেন্ট তৈরির কাঁচামালগুলোকে কয় ভাগে ভাগ করেছি 2 ভাগ। তার একটাকে বলেছি কি পদার্থ, ক্যালসিয়াম গঠিত পদার্থ, বাকি অত্যাবশ্যকীয়, তার মানে কি এগুলো লাগবেই। আরেকটাকে কি বলতেছি মাটি জাতীয় পদার্থ বা আর্জেলিয়াস বা আর্জেলিসিয়াস। তাহলে আমার 2টা পদার্থ সিমেন্টের কি কি, একটা হচ্ছে ক্যালসিয়াম গঠিত পদার্থ, আর একটা কি পদার্থ মাটি জাতীয় পদার্থ। আচ্ছা, এই মাটি জাতীয় পদার্থগুলো স্বাভাবিকভাবে মাটি থেকেই আমরা পাবো নাকি। আর যেটা চুন জাতীয় পদার্থ, যে ক্যালসিয়াম পদার্থ মানে কি চুন জাতীয় পদার্থ। চুন জাতীয় পদার্থ কিসে থেকে পাওয়া যায়, ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায়, জানো কিনা। এই যে CaO এটাই তো চুন। এই চুনের প্রধান উপাদান কি বা প্রধান উৎস কি, ক্যালসিয়াম কার্বনেট। বোঝো কিনা দেখো, বা যার ভিতরে কার্বনেট মূলকটা আছে, ক্যালসিয়ামটা আছে, তারা অবশ্যই চুন তৈরি করবে। তাহলে দেখো আমি এখানে কি লিখেছি যে চুনা পাথর, চক, কেলে, তারপরে কি ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল পাথর, এই সবগুলো কিসের উৎস, চুনের উৎস।
আবার মাটি জাতীয় পদার্থের ভিতরে কি লিখেছি, চাইনা কেলে, বাত্তা চুল্লি থেকে প্রাপ্ত ধাতুমল। এখন দেখো তোমাদের বইতে লোহা শিল্পটা নেই, তাহলে আমাদের এই বাত্তা চুল্লি আছে লোহা শিল্পের ভিতরে কাজে লাগে, লোহা শিল্পের ভিতরে। তাহলে লোহা শিল্পের জন্য যে চুল্লি ব্যবহার করা হয়, গতদিন কাছে পড়িলাম পট চুল্লি বা পাত্র চুল্লি বা ট্যাঙ্ক চুল্লি, একইভাবে লোহা শিল্পের চুল্লির নাম কি, বাত্তা চুল্লি। ওই বাত্তা চুল্লিতে আকরিক থেকে লোহা তৈরি করা হয়, আকরিকের মধ্যে মাটি থাকে না থাকে না, থাকে। তাহলে ওই মাটি টাটি দিয়ে যা পাওয়া যায় সেটারই বলা হয় কি, ধাতুমল। কথা বুঝি কিনা? আর তার পাশাপাশি কি আছে, সিলিকা, সিলিকা মানে বালি, অ্যালুমিনা আসছে তোমার ওই যে স্বাভাবিকভাবে অ্যালুমিনিয়ামের যে অক্সাইড Al2O3। তাহলে এইগুলো কি জাতীয় পদার্থ, মাটি জাতীয় পদার্থ। তাহলে এখান থেকে কিন্তু আমার এমসিকিউতে আসছে যে আমার সিমেন্ট উৎপাদনে আমার ক্যালসিয়াম গঠিত পদার্থ কি, তার মানে ক্যালসিয়াম আছে এমন কিছু, সহজ কথা। তাহলে ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, পাথর জাতীয় জিনিস হতে পারে যার মধ্যে ক্যালসিয়াম আছে। আর মাটি জাতীয় পদার্থ কি, এই যে চায়না কেলে, বাত্তা চুল্লি থেকে প্রাপ্ত ধাতুমল, সিলিকা, অ্যালুমিনা প্রভৃতি। কথা বুঝছি কিনা? তাহলে আমার এগুলো কিন্তু মনে রাখতে হবে সব। এরপরে কি আছে দেখো, যে শুষ্ক পদ্ধতির বর্ণনা। এই বর্ণনার ভিতরে আমরা আগে ফ্লো চার্টটা পড়বো, বাংলা পর্ব পড়ে আগে যদি চিত্রটা বুঝি তাহলে বাংলা পড়া সহজ হবে। চিত্রটা বুঝবো আগে। দেখো তোমার প্রথম কাজ কি, যে কোনো জায়গায় প্রথমে কাঁচামালগুলোরে একটা জায়গায় নিয়ে যাওয়া, নাকি না? দেখো সিমেন্ট তৈরি করতে গেলে এই যে কাঁচামালগুলো তুমি নিচ্ছ এর মধ্যে কি আছে, একটা আছে পাথর জাতীয় পদার্থ মানে ক্যালসিয়াম আছে যার ভিতরে, আর একটা আছে কি মাটি জাতীয় পদার্থ আছে। এগুলো কি শক্ত পদার্থ না নরম পদার্থ? শক্ত পদার্থ। তাহলে এই পদার্থগুলোর আমি সিমেন্ট কি গুঁড়া আকারে থাকে নাকি অন্য কোনো ভাবে থাকে? গুঁড়া আকারে থাকে। তাহলে আমার টার্গেট কি, এই মাটি জাতীয় পদার্থ বা পাথর জাতীয় পদার্থ এদেরকে কি করে ফেলা, গুঁড়ো করতে হবে। দেখো আমি বলতেছি কি, যে প্রথমে খেয়াল করো কিন্তু, যে ক্যালসিয়াম গঠিত পদার্থ, ওই যে সিমেন্টের পদার্থকে দুই ভাগে ভাগ করেছি উপাদানগুলোকে, একটা ক্যালসিয়াম গঠিত আর একটা কি মাটি জাতীয়। এর কি করলাম, আবর্তক চূর্ণকে, আবর্তক চূর্ণ মানে বোঝো, গুঁড়ো করে ফেলাতে হবে, পিষে ফেলাতে হবে, পিষে ফেলালে সে কি হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে। এই আবর্তক চূর্ণকের মানে কি, এর এই যে ক্যালসিয়াম গঠিত পদার্থ বা মাটি জাতীয় পদার্থকে একটা মেশিনের মধ্যে দিয়ে ওরে গুঁড়ো গুঁড়ো বানাই ফেলতে হবে। কথা বুঝেছি কিনা? বানালে সে কি হবে, ছোট ছোট ডানায় পরিণত হবে। নাকি মাটির মনে করো দলা ছিল বা খণ্ড ছিল, ওই খণ্ডকে যদি তুমি কোনো একটা মেশিনের ভিতর দিয়ে চাপ দাও, চাপ দিলে সাথে সাথে কি হবে, সে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, দানায় পরিণত হবে না? এবার ওই যে দানাটা পাচ্ছ, ওই দানাটা এইখানে কিন্তু তুমি দুইটারে মিশাওনি এখনো, শুধু কি করেছো, এইটাকে দানা করে নিয়ে গেছো, এইটাকে দানা করে নিয়ে গেছো। এখন ওই দুটাকে ঘুরায় ঘুরায় মিশাতে হবে না? তোমরা ঢালাই দেওয়া দেখিছো? ঢালাই মেশিনে কি হয়, কুয়া দেয়, বালি দেয়, সিমেন্ট দেয়। এবার সেই মেশিন কি হয়, খালি করে ঘোরার ফলে কি হয়, সবগুলো একসাথে মেশে না? তাহলে আমার কি করতে হবে, আমার এই যে ছোট ছোট যে দানাগুলো পালাম, কার কার দানা, একটা ক্যালসিয়ামের আর একটা কার, মাটি জাতীয় পদার্থের, এদেরকে মিশাতে হবে। তাহলে মিশানোর জন্য কি করতে হবে, নিশ্চয়ই ওরে আমার একটা চুল্লিতে নিয়ে যেতে হবে। দেখো আমি সেখানে নিয়ে গেছি যে বল মিল, যেখানে ক্যালসিয়াম গঠিত এবং মাটি জাতীয় পদার্থের মিশ্রণটা মিশানো। তাহলে ওটা কি করতেছি, মিশাচ্ছি। মিশানোর পরে সেখানে কোনে নিয়ে যেতে হবে, র মিল। দেখো এই র মিলের কাজটা কি, দেখো যদি শুধু এরকমই হতো যে মাটি আর এই যে আমি ক্যালসিয়াম গঠিত পদার্থের গুঁড়ারে মিশাই দিলাম আর সিমেন্ট হয়ে গেল, তাহলে তো আমার কোনো কষ্টই হতো না। ওইটাকে নিয়ে যায় কিন্তু তাপ দিতে হবে। কি করতে হবে, তাপ দিতে হবে। তাপ দিয়ে ওদের দুইজনের ভিতরে এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে যেন আমি যদি ওইখানে পানি দিই, ওই পানি শোষণ করে সে আস্তে আস্তে জমাট বাঁধতে পারে। যদি তাপটা না দিই ও কিন্তু পানি শোষণ করবে না। সিমেন্ট পানি শোষণ করে না? তোমার যে কোনো জায়গায় ঢালাই দেওয়ার পরেও তোমার ইটের গাঁথনি করা হোক, পানি দিতে বলা হয় কেন, যাতে সিমেন্ট পানিটারে শোষণ করতে পারে। তো আমি কি করব, ওই র মিল হতে সিমেন্টটারে কোনে নিয়ে গেছি, একটা চুল্লির মধ্যে নিয়ে গেছি, যে সেখানে তাপ দিছি। তাপ দিলে সেখানে কি হয়েছে, বশীকরণ। এই বশীকরণ মানে কি, তাপ দিয়া, ভালো বেশ পরিমাণে তাপ দিয়া। তাপ দিলে ওইখানে যে পদার্থগুলো ছিল ওটা আরো বেশি গুঁড়ো হয়ে যাবে, আরো কি হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে। তাহলে তখন কি হয়ে যাচ্ছে, যে মি শূন্য র মিল। বুঝছো কিনা? দেখো এখন ওই অবস্থা সে কি গরম না ঠান্ডা, গরম। এইবার তার আমি আস্তে আস্তে ঠান্ডা করব। ঠান্ডা করলে তখন কি হবে, এই দেখো শীতলীকারও সিমেন্ট ক্লিংকার, অর্থাৎ সিমেন্টের দানা দানা তৈরি হয়ে যাবে। তখন সিমেন্টের কি হয়ে যাবে, দানা দানা পাউডার পাউডার তৈরি হয়ে যাবে। সেইখান থেকে আমি এবার কি করব, আবার বল মিলে নিয়ে যাবো। এই বল মিল কোনটা, এই যে প্রথমে দেখো একটা বল মিল ছিল, কিন্তু ওই বল মিলের মধ্যে কি হয়, এরা ভর্তি থাকে, সবসময় মিক্স হতে থাকে। তার মধ্যে আমি আবার কি দেবো, জিপসাম দেবো। এই জিপসামের কাজ কি, জিপসাম হচ্ছে সিমেন্ট জমাট বাঁধার কাজটাকে ধীরে ধীরে করবে, তা নাহলে সিমেন্টে পানি দেওয়ার সাথে জমাট বেঁধে যাবে। জিপসামের কাজ কি, সিমেন্ট জমাট বাঁধার যে প্রক্রিয়া ওইটাকে ধীরে ধীরে করাবে। দেখবা তুমি যদি এরকম হতো যে ছাদ ঢালাই দেওয়ার পরে কতদিন বলো দিন ওই যে রেখে দেয়, দেখছো অন্তত 25, 27, 30 দিন তো রাখে। কেন রাখে, ওই সময় ধরে সিমেন্ট কিন্তু আস্তে 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 জমাট বাঁধে। এখন যদি তুমি এরকম করতে, যদি এই জিপসাম না দিতে, ওই সিমেন্ট তুমি আজকে দিচ্ছ ঢালাই, কালকের মধ্যে জমাট বেঁধে যেত। কিন্তু সমস্যা কি ছিল,
ওই সিমেন্ট ফেটে যেত। কি হতো? ফেটে যেত, অর্থাৎ ফাটল ধরতো। তাহলে ফাটল ধরলে তো সে সিমেন্ট দিয়ে কাজ হবে না। সিমেন্ট যত আস্তে আস্তে পানি শোষণ করে করে জমাট বাঁধবে, ওইটা তত বেশি শক্তিশালী হবে, তত বেশি মজবুত হবে। একবার ঢালাই দেওয়ার পরে পানি দেওয়া কিন্তু বাধ্যতামূলক। পানি না দিলে ঢালাই কি হয়? ফেটে যায় কিন্তু। তাহলে এই জন্য আমার কি করতে হবে, যে আমার এই জিপসাম যোগ করার কারণে সিমেন্টটা যখন আমি পানি দিয়ে পরে মিশাবো, ওইটা কি হবে? ধীরে ধীরে জমাট বাঁধবে। তাহলে ওইটা কি হবে? শক্তিশালী একটা গাঁথনি তৈরি করবে। কথা বুঝি কিনা? এবার তারপরে কি করবো, এই বল মিল থেকে জিপসাম মিশানো সিমেন্টটা আমি পালাম, ওই সিমেন্ট কি করলাম? বস্তাবন্দি করলাম, করে বাজারে ছেড়ে দিলাম। কথা বুঝছি কিনা? তাহলে সিস্টেমটা ভালো করে খেয়াল করো। প্রথম কাজ কি ছিল? আমার যে কাঁচামালগুলো দরকার, ওই কাঁচামালগুলোরে আমি আগে প্রথমে ছোট ছোট দানায় বা গুঁড়ায় পরিণত করলাম। করার পরে সেটার আমি কনে চালনা করলাম? বল মিলে চালনা করলাম। এই বল মিলে যা তারা দুজন হবে মিক্সড হবে। আর মিক্সড হলে যে সিমেন্টে গেল জিনিসটা কিন্তু তা না। মিক্সড হওয়ার পরে তারা র মিলের মাধ্যমে কি করতে হবে? একটা ঘূর্ণায়মান চুল্লিতে নিয়ে যেতে হবে। সেখানে ওরা কি করতে হবে? তাপ দিতে হবে। কথা বুঝছি কিনা? এই তাপ দেওয়ার ফলে ওইগুলো কি হবে? আরো মিহি চূর্ণে পরিণত হবে, এবং ওই তাপ দেওয়ার ফলে কিন্তু দুইজন ভালোভাবে মিশেও যাবে। তারপরে কি হবে? ওইটার আমি কি করবো? আস্তে আস্তে শীতল করবো। শীতল করলে সেটা কিসের রূপ নেবে? সিমেন্টের রূপ নেবে। নিয়ে তারা আমি আবার কিসে নিয়ে যাবো? বল মিল। বল মিল সবসময় কিন্তু গড়ে। বল মিলের কাজ কি? সবসময় গড়া। তাহলে এই গড়বে যখন, তখন তার মধ্যে আমি কি মিশাই দেবো? জিপসাম মিশাই দেবো। ওই জিপসাম মিশাই দেবে, দুটো গুত্তি 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 কি হবে? মিশে যাবে পুরোটা। মিশে যাওয়ার পরে আমার মূলত কি হবে? মূল সিমেন্টটা তৈরি হবে। তাহলে আমার এখানে কনে যাচ্ছে? একটা যাচ্ছে বল মিলে, একটা যাচ্ছে র মিলে। বল মিল, র মিল। বল মিলের কাজ কি? মিশাতে সাহায্য করতেছে। র মিলের কাজ কি? তাপ দিয়ে তারে একসাথে মিশতে সাহায্য করতেছে। আর তারপরে যে সিমেন্ট পাচ্ছি তারা কি করলাম? বস্তাবন্দি করলাম, বাজারজাত করলাম। কথা কি বুঝেছি? দেখো এবার আমরা বাংলাটা একটু একবার পড়বো, বাংলাটা আসলে কি বলা হয়েছে। দেখো কি বলা হয়েছে, যে ক্যালসিয়াম গঠিত পদার্থ এবং মাটি জাতীয় পদার্থ আবর্তক চূর্ণকের সাহায্যে, খেয়াল করো, এই আবর্তক চূর্ণকে মানে কি? আচ্ছা তোমরা কি জাতা আছে না? জাতা, ওই যে ছোটবেলায় এরম ডাইল চাল এরম গুঁড়োই 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 পেস্ট, গুঁড়ো তো না দিলে এই এই জায়গায় আবর্তক চূর্ণটাও কি মূলত এরকম, যে গড়বে আর সেখানে পিষবে, পিষে পিষে কি হবে? গুঁড়া তৈরি হবে। তাহলে কি বলেছি দেখো, যে ক্যালসিয়াম গঠিত পদার্থ এবং মাটি জাতীয় পদার্থ আবর্তক চূর্ণের সাহায্যে কি হবে? ছোট চূর্ণ দানায় পরিণত হবে। এই চূর্ণ কোন মিলে নিয়ে যাবো? বল মিলে। বল মিলে নিয়ে যা তারা কি হবে? পরস্পরের সাথে মিহি চূর্ণে পরিণত হবে, মানে মিশে যাবে। তারপর কি করবো? তারপর তারা কনে নিয়ে যাবো? র মিলে নিয়ে যাবো। ওই র মিলে কি? ঘূর্ণায়মান চুল্লির সাহায্যে, চুল্লি মানে কি? নিশ্চয়ই সেখানে তাপ দিচ্ছ, তাহলে তার চুল্লি হতো না। তাহলে কি? ঘূর্ণায়মান চুল্লির সাহায্যে কি করবে? মিলের কি হয়? বশীকরণ ঘটে। তারপরে কি বলেছি? বশীকরণের ফলে উৎপন্ন মিহি চূর্ণ কি হয়? শীতলীকারক করতেছি। শীতলীকারক করে আবার কেন নিয়ে যাবো? আবার বল মিলে নেবো। মনে আছে কিনা? শীতল করার পর আবার কি করবো? বল মিলে নেবো। সেখানে যে কি যোগ করবো? জিপসাম। দেখো কি বলেছি, যে বল মিল হতে উৎপন্ন সিমেন্ট হয়, যা পরবর্তীতে কৈশে বস্তাবিন্দু করা হয়। দেখো এখানে একটু বলা আছে, সিমেন্টে উপস্থিত ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্টকে পানির উপস্থিতিতে কি করে? দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে। এই জমাট বাঁধার প্রক্রিয়া কি করার জন্য? মন্দীভূত করায়। মন্দীভূত করা মানে কি? হ্রাস করা। হ্রাস করার জন্য কি করা হবে? 2 থেকে 3% জিপসাম যোগ করতে হবে। দেখো বুঝেছি কিনা? আমার মনে হয় না যে মূলনীতি বা শুষ্ক পদ্ধতির বর্ণনা আহামরি খুব বেশি কঠিন। যদি তুমি ধাপে ধাপে বোঝো, আগে আমরা কি করব? ক্যালসিয়াম গঠিত পদার্থ আর মাটি জাতীয় পদার্থ নেব, নিয়ে তারা একটু আবর্তকের সাহায্যে গুঁড়ো করব, করে তারে কনে নিয়ে যাব? বল মিলে নিয়ে যাব। বল মিলে সে ঘুরতে ঘুরতে মিশতেছে, সেখান থেকে তারা কিসে নিয়ে যাব? র মিলে নিয়ে যাব। ওই র মিলে তারপরে কি করব? তাপ দেব, তাপ দিয়ে ভস্মীকরণ করব। করার পর সেখান থেকে আবার কি করব? শীতলীকরণ করে আবার বল মিলে নেব। ওই বল মিলের মধ্যে কি মিশাবো? জিপসাম মিশাবো। মিশানোর পরে যে সিমেন্ট পাবো তারাই আমরা বস্তাবন্দি করে বাজার যাব। কথা বুঝেছি? এখন এই প্রসেস হতে গেলে আমার তো নিশ্চয়ই কিছু বিক্রিয়া তৈরি হয়েছে। বিক্রিয়া না হলে তো আর হয়নি। তাহলে আমার কি শেখা লাগবে? এবার এই বিক্রিয়াগুলো দেখা লাগবে। দেখো দিন এর বিক্রিয়া যদি আমরা খেয়াল করি, পরে দিয়ে আছে এই যে চুল্লির মধ্যে সংঘটিত বিক্রিয়া। তাহলে প্রথমে কি আছে দেখো, আমার একটু বলবা, চুল্লির নিচে তাপমাত্রা বেশি থাকে না উপরে বেশি তাপমাত্রা থাকে? ভুল, নিচে তাপমাত্রা বেশি থাকে। তোরে মনে কর ভাতের হাঁড়িতে রান্না করতে দিছি, এই মনে কর এটা একটা হাঁড়ি, তুই এই জায়গায় কি করেছিস? তাপ দিছিস। তাপ কি এই জায়গায় বেশি না এই জায়গায় বেশি? নিচে বেশি। যে কোনো চুল্লির তাপমাত্রা কোন জায়গায় বেশি? নিচে বেশি। তাহলে দেখো কি বলা হচ্ছে, যে চুল্লির, ভালো করে খেয়াল করো, চুল্লির উপরের দিকের তাপমাত্রা কত? মুখস্থ করবো কিন্তু, কত উপরে? 800। মাঝামাঝি দিকে কত? 1000। নিচের দিকে কত? তাপমাত্রা কিন্তু মুখস্থ করবো। উপরের দিকে তাপমাত্রা 800, মাঝামাঝি কত? 1000, তারপরে 1500। দেখো উপরের দিকে কিন্তু কোনো বিক্রিয়ার কথা আমি বলিনি। বলেছি বিক্রিয়া হয়েছে কোনে? মাঝামাঝিতে। দেখো কি বিক্রিয়া হয়েছে, ওই যে চুনের উৎস হিসেবে কিনেছিলাম ক্যালসিয়াম কার্বনেট, ওটা তাপে ভেঙে যে কি উৎপন্ন করছে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। তাহলে এর জন্য কত তাপমাত্রা লাগেছে? 1000 ডিগ্রি সেলসিয়াস। বুঝছি? এবার পরে কি বলেছে? নিম্ন নিচের তাপমাত্রা তাহলে কত? সে জায়গায় 1500 ডিগ্রি সেলসিয়াস।
দেখো এই তাপমাত্রায় আসে তুমি ওই যে উপাদানগুলো পড়ছিলে না, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ওইগুলো সব তৈরি হবে। দেখো বিক্রিয়া খুবই সহজ, এই জায়গার বিক্রিয়াগুলো পড়তে মজা। একটু বিক্রিয়াগুলো দেখো, কি কাজ করেছি? ডাই মানে কয়টা? দুইটা। দেখো আমি কি কাজ করেছি? ট্রাই মানে কয়টা? তিনটা। ট্রাই মানে কয়টা? তিনটা। আর টেট্রা মানে কয়টা? চারটা। এবার কি ছিল? ডাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, এইভাবে ছিল। তাহলে প্রথমটা কি? ডাইক্যালসিয়াম সিলিকেট, তারপরটা কি? ট্রাইক্যালসিয়াম সিলিকেট, মানে তিন আছে ট্রাই। তারপরটা কি? ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনিয়াম আছে, তাহলে অ্যালুমিনেট। আর তারপরটা কি? এই যে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইট। তাহলে সেই সংকেত কি ছিল আবার দেখো দিন, সেই সংকেতগুলো মনে আছে কিনা বুঝেছি। তাহলে বিক্রিয়াগুলো কিন্তু সহজ, বিক্রিয়াগুলো কিন্তু কঠিন না। ক্লিয়ার? তাহলে এটা আমার দাঁড়ালো সিমেন্ট তৈরির যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো। তাহলে আমার এই জায়গায় মনে রাখতে হবে তুমি ক্যালসিয়াম অক্সাইড কতগুলো দিচ্ছ তার উপরে নির্ভর করে তার যৌগের নাম হবে। যদি ক্যালসিয়াম অক্সাইড দুইটা দাও তাহলে ডাইক্যালসিয়াম, যদি তিনটা দাও ট্রাইক্যালসিয়াম, যদি তিনটা দাও ট্রাইক্যালসিয়াম, আবার চারটা দিলে টেট্রাক্যালসিয়াম। বুঝছি? দেখো পরের প্রশ্নটা কি আছে, কি আছে? সিমেন্ট জমাট বাঁধা ও শক্ত হওয়ার রসায়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ গদাগের জন্য। এইটা পড়তে গেলে আমার বেসিক দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে আগে। 9 10 যখন আমরা পড়ছি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া ছিল আর পানি যোজন বিক্রিয়া ছিল, এ কি মনে আছে না খাই ফেলাইছি? মনে আছে কিছু? বলো আর্দ্র বিশ্লেষণ কি ছিল? বলো আর্দ্র বিশ্লেষণ কি বিক্রিয়া? পানির সঙ্গে বিক্রিয়া। তা পানির সাথে কি বিক্রিয়া সেটা তো কবা। দেখো একটু সুন্দর করে লিখে নিবা যে আর্দ্র বিশ্লেষণ কোন বিক্রিয়া? আর্দ্র বিশ্লেষণ। দেখো যে কোনো যৌগ, খেয়াল করো, যে কোনো যৌগের সাথে পানি বিক্রিয়া করে যদি নতুন যৌগ তৈরি হয় তাহলে সেটা আর্দ্র বিশ্লেষণ। খেয়াল করো, যে কোনো যৌগের সাথে পানি বিক্রিয়া করে যদি কি তৈরি হয়? নতুন কোনো যৌগ তৈরি হয়, তাহলে সেটা কি? আর্দ্র বিশ্লেষণ। আর পানি যোজন কি? তাহলে পানি যোজন আছে যৌগের সাথে পানি সরাসরি যুক্ত হবে, সরাসরি, বা আরেকটু ভালো বাংলায় লিখলাম ক্লাস আকারে পানি যুক্ত হবে। এই কথা খেয়াল করো। তাহলে বলেছি আর্দ্র বিশ্লেষণ কি? পানির সাথে যে কোনো যৌগ যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করতে হবে, নতুন যৌগ, অর্থাৎ এই পানি ভেঙে নতুন কিছু তৈরি করে। পানি ভাঙবে, মূল কথা হচ্ছে তাই, পানি কি ভাঙবে। আর পানি যোজন কোনটা? যেটা পানি ভাঙবে না, পানি কি হবে? ডাইরেক্ট যুক্ত হবে। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, মনে করো আমি লিখলাম এরকম, আমরা এই বিক্রিয়াটা সবাই পড়েছি কম বেশি, SiCl4 প্লাস পানি, এই বিক্রিয়ায় উৎপন্ন তো এরকম SiOH4 প্লাস HCl। আচ্ছা দেখো দিন, পানি কি ডাইরেক্ট যুক্ত হয়েছে না পানি ভাঙেছে? পানি যদি না ভাঙতো তাহলে কি OH পাতাম? তাহলে অবশ্যই কি পানি ভাঙছে। তাহলে পানি ভাঙলে কোন বিক্রিয়া? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। বুঝি কিনা দেখো। এবার মনে করো আমি এই বিক্রিয়াটা লিখলাম CuSO4 প্লাস 5 অণু পানি দিয়ে আমি লিখলাম এরকম CuSO4 প্লাস 5H2O। পানি কি ভাঙেছে না ডাইরেক্ট যুক্ত হয়েছে? তাহলে এটা কি বলবো? পানি যোজন। কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে আর্দ্র বিশ্লেষণে পানি ভেঙে নতুন যৌগ তৈরি হবে, আর পানি যোজনে কি হবে? পানি না ভেঙে ডাইরেক্ট যুক্ত হবে। আর ডাইরেক্ট যুক্ত হলে সেই পানিরে কি বলা হয়? ক্লাস পানি। মনে থাকবে, সেই পানিকে আমরা কি বলি? ক্লাস পানি। তাহলে দেখো আমরা যে সিমেন্ট পত্র লেখা হয়েছে, দ্রুত লেখো। দ্রুত করো। হয়েছে? দেখো খেয়াল করো, দেখো আমরা যেটা পড়তেছিলাম, খেয়াল করো প্রশ্নটা কি ছিল? সিমেন্ট কিভাবে জমাট বাঁধবে। দেখো এই সিমেন্ট জমাট বাঁধার জন্য আমার দুইটা প্রক্রিয়ায় লাগবে। কি লাগবে? আর্দ্র বিশ্লেষণও লাগবে,
তা তুমি যদি এইটুক জানো আদ্র বিশ্লেষণ মানে কি, পানি ভেঙে যুক্ত হবে, কথা ক্লিয়ার। আর পানি যোজন মানে কি, পানি ডাইরেক্ট যুক্ত হবে। তুমি একটু এই বিক্রিয়াটা খেয়াল করবা, এই বিক্রিয়াটা পানি ছিল H2O, পানি কি উৎপাদে ডাইরেক্ট যুক্ত হয়েছে, ডাইরেক্ট যুক্ত হয়েছে নাকি পানি ভেঙে ওই আকারে ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়েছে? তাহলে অবশ্যই পানি ভেঙে যুক্ত হয়েছে। তাহলে পানি ভেঙে যুক্ত হলে তাকে আমরা কি বলতেছি, আদ্র বিশ্লেষণ। বুঝি একটু দেখো, পরেরটা খেয়াল করো, পরেরটার বিক্রিয়াটা দেখো, দেখো এটা খেয়াল করো। আগে কয় অণু পানি, ওই পানি কি ডাইরেক্ট এর সাথে যুক্ত হয়েছে নাকি নতুন কিছু ভেঙে যুক্ত হয়েছে? দেখো এই 6 অণু পানি ডাইরেক্ট যুক্ত হয়েছে নাকি নতুন কিছু হয়েছে? তাহলে এটা অবশ্যই কি, পানি যোজন। তাহলে সিমেন্ট জমাট বাঁধাতে গেলে আদ্র বিশ্লেষণও হবে, পানি যোজনও হবে, কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আদ্র বিশ্লেষণ হলে সেখানে কি হবে, নতুন করে একটা উৎপাদ তৈরি হবে। আর যদি পানি যোজন হয় পানিটা ডাইরেক্ট বসে পড়বে, কথা ক্লিয়ার। এই খেয়াল করো, তাহলে এবার একটু খেয়াল করো, এইখানটায় আমরা যখন পানি যোজন বলতেছি আর আদ্র বিশ্লেষণ বলতেছি, বাংলাটা একটু পড়ে দিই। বলা আছে এই প্রক্রিয়ায় প্রথমে সিমেন্টের যে যৌগ, তাহলে সিমেন্টের ভিতরে যৌগ হিসেবে কি কি আছে, ওই যে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ডাই ক্যালসিয়াম সিলিকেট, এইসবই তো আছে। তাহলে তার কোন উপাদানটাকে আমরা আগে নিলাম, প্রথমবার নিলাম হচ্ছে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। ওইটা কি হবে, পানির সাথে বিক্রিয়া করে কি বানাচ্ছে, ওই দুইটা জিনিস বানাচ্ছে। তাহলে কি কি বানাচ্ছে, এটা যোগ পানি দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর বাকিটা কি ডাই ক্যালসিয়াম সিলিকেট। এটা কিন্তু ডাই ক্যালসিয়াম সিলিকেট, তার মানে কি ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের সাথে পানি দিলেই সে কিসে রূপান্তরিত হয়ে গেল, ডাই ক্যালসিয়াম সিলিকেট। আর তার পাশাপাশি কি উৎপন্ন করলো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ওইটা গেল একটা উপাদান। সিমেন্টের মধ্যে তো আরো উপাদান আছে নাকি নাই, ধরো আমি আরো একটা উপাদান লিখলাম, এই যে লিখেছি। আবার পানির উপস্থিতিতে সিমেন্টের অন্য উপাদান কি ছিল, অ্যালুমিনেট ছিল কিনা। তাহলে অ্যালুমিনেটটা কি, ওই যে 3, তাহলে কি ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। ওইটাও আমি দেখো এই যে বিক্রিয়াটা লিখে দেখাইছি, বুঝছো কিনা দেখো। তাহলে বিক্রিয়াটা উৎপন্ন হয়েছে কি, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর একটা কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এ জায়গাও কি পানি ভাঙছে না ভাঙে নাই, পানি ভাঙছে। তাহলে ভাঙলে অবশ্যই কি, আদ্র বিশ্লেষণ। বুঝছি। এবার পরেটা দেখো পানি যোজন। তাহলে পানি যোজনেও তো আমার সিমেন্টের ওই উপাদানগুলো আমি নেব। তাহলে উপাদানগুলো নিয়ে দেখো, আমি দেখাইছি একবার, যে একবার আমি ডাই ক্যালসিয়াম নিলাম, নিয়ে পানি দিলাম। এখানে এক্স বলতে যে কোনো মোল সংখ্যা, তাহলে ওই মোল সংখ্যা কি ডাইরেক্ট যুক্ত হয়েছে। আবার এখানে 6 মোল সংখ্যা ডাইরেক্ট দিয়ে দিছি, ওই 6ও কি হয়েছে, ডাইরেক্ট যুক্ত হয়েছে। তাহলে ডাইরেক্ট যুক্ত হলে তার আমি সাথে সাথে কি বলবো, পানি যোজন। দেখো পরে একটা লাইন লিখেছে, সুতরাং সিমেন্ট জমাট বাঁধার জন্য কি দরকার, পানি যোজনও দরকার, আদ্র বিশ্লেষণও দরকার, কথা বলতেছি। এবং একটু মনে রাখবা, এইখানে এই যে যৌগগুলো তৈরি হয়েছে, এই যৌগগুলো জেল সদৃশ, জেল সদৃশ মানে জেলের মতো। জেল বোঝো, মাথায় চুলি টুলি দিস নে, দিস, পুরা তো ছেলে মানুষ তো দিস না জেলটা, হ্যাঁ শিওর। স্যার আমার মাথায় তো চুলি নেই, হ্যাঁ আমি জেল দেবো কি, হ্যাঁ। যাই হোক, জেল সদৃশ জিনিস, যারা জেল চিনি না, আজকে আমরা 7 সেপ বা মনায় চলে যাবো, মনার থেকে দেখে যাবো, কিনি আর না কিনি দেখে আসবো, ঠিক আছে। যাই হোক, পরে দেখি। দেখো এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা জাস্ট একটু জেনে রাখবো। খেয়াল করো, খুব বেশি ইম্পর্টেন্ট না, শুধু একটু জেনে রাখবো। জিনিসটা কি আছে, আদর্শ সিমেন্টের বৈশিষ্ট্য, যে কোনো একটা সিমেন্ট আদর্শ কিনা, মানে তার গুণাগুণ ঠিক আছে কিনা, সেটা আমরা কি দেখলে বুঝবো। দেখো প্রথমে লিখেছি নিখুঁত অবস্থা। এই নিখুঁত অবস্থা নির্ভর করে চুনের উপরে। কিসের উপরে, কোনো একটা সিমেন্টে যদি চুনের পরিমাণ কম বেশি হয়ে যায়, তাহলে ওই সিমেন্ট কিন্তু আর ভালো থাকে না, কম হলেও হবে না, বেশি হলেও হবে না, একটা নির্দিষ্ট অনুপাতে চুনটা থাকতে হবে। যদি চুন ঠিক মতো থাকে তাহলে সিমেন্ট ঠিক আছে, যদি চুন ঠিক মতো না থাকে সিমেন্ট ঠিক নেই। দেখো বলা আছে কি, যে সিমেন্টে নির্দিষ্ট পরিমাণ কি থাকতে হবে, চুন থাকা আবশ্যক। যে সিমেন্টের মধ্যে নির্দিষ্ট পরিমাণ চুন থাকে তাদেরকে কি বলে, সাউন্ড সিমেন্ট। এই সংজ্ঞাটা মনে রাখতে হবে। সাউন্ড সিমেন্ট কি জিনিস, যে সিমেন্টের মধ্যে নির্দিষ্ট পরিমাণে চুন থাকে তারা কি বলে, সাউন্ড সিমেন্ট। তো বলতেছি এই সিমেন্টের বৈশিষ্ট্যকে কি বলা হয়, নিখুঁত অবস্থা বলে। দেখো বোঝো কিনা। এবার বলতেছি কি, যে সিমেন্ট যত বেশি নিখুঁত তাহলে নিশ্চয়ই সেটা তত ভালো। দেখো কি বলেছি, যে এর মধ্যে কম বা বেশি চুন থাকলে সংশ্লিষ্ট সিমেন্টটি কি হয়, ভালো হয় না। যেমন চুনের পরিমাণ কম হলে তা কি হবে, ব্যবহারের আগেই জমাট বেঁধে যাবে। দেখা যাচ্ছে আমি কেবলই বালি আর সিমেন্ট মিশাতে দিছি, নিয়ে ওই রাজমিস্ত্রি দেখবো সকালবেলা এসে মিশে নেয়, দেখিছো কিনা, রাজমিস্ত্রি এসে সকালবেলা এসে প্রথমে এক জায়গায় মিশায় রাখে, এবার সারাদিন দেখবো টুকটুক করে এক এক নিয়ে যায়, একটু মিশে নিয়ে যায়, একটু মিশে নিয়ে যায়। কারণ আমি যদি প্রথমেই পানি দেওয়ার সাথে সাথে যদি সিমেন্ট জমাট বেঁধে যায়, তা সে কাজ করবে কি করে। তাহলে এই জন্য কি, সিমেন্টে যদি চুন কম হয়ে যায় তাহলে সেই সিমেন্ট ভালো হবে না, বুঝেছি।
দেখো এবার তারপরে কি আছে, সূক্ষ্মতা। এই সূক্ষ্মতা মানে হচ্ছে সিমেন্টের যে গুঁড়োটা, ওই গুঁড়োটা কেমন হবে। আমরা চালুনি দিয়ে চালি না, চালুনি দিয়ে আটা চালতি দেখিছো তো, দেখিছো, ওই চালুনির মতো জিনিস আছে, তাই দিয়ে সূক্ষ্মতা মাপতে হয়। দেখো যে বলে সিমেন্টের সূক্ষ্মতার মাত্রা কি দিয়ে মাপা হয়, চালনি দিয়ে মাপা হয়। তার মানে কি ওই গুঁড়োটা এরকম দিতে হবে, দিলে সেটা আমার কতটুকু আছে, তার একটা মাপ আছে। এই সূক্ষ্মতার মাপ কত, 200 মেস। এই মেস হচ্ছে একটা একক, মানে ওই যে চালুনি দিয়ে যে মাপতেছি ওই গুঁড়ার যে একটা একক হবে, সেই এককটা কেমন হবে, তাহলে সেটা কত, 200 মেসের মধ্যে হবে। আর তোমার শুধু সংখ্যাটা মনে রাখতে হবে, কত, 200 মেস। তারপরে বলেছি কি সিমেন্টের জমাট বাঁধার সময়, তাহলে সিমেন্ট অবশ্যই দেরিতে জমাট বাঁধা ভালো। তাহলে কি লেগেছে, সিমেন্ট জমাট বাঁধার সময় অবশ্যই কত, 3 থেকে 10 দিনের মধ্যে হওয়া উচিত। এবার তারপরে কি আছে, সিমেন্টের আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব নির্দিষ্ট মান কত, 3.1। এমসিকিউ জন্য লাগবে কিন্তু, যে সিমেন্টের আপেক্ষিক গুরুত্বের মান কত, 3.1। বুঝছি কিনা দেখো। তারপরে কি আছে, সিমেন্টের প্রসারণ শক্তি। এই প্রসারণ শক্তি আছে মূলত স্কয়ার ফুটের উপর নির্ভর করে, যে 1 স্কয়ার ফুট জায়গা আছে নাকি 2 স্কয়ার ফুট জায়গা আছে, এর উপরে নির্ভর করে। দেখো বলা আছে কি যে বালির সাথে অমিশ্রিত সিমেন্টের প্রসারণ শক্তি একদিনের পর বর্গ ইঞ্চিতে কত হবে, 175 পাউন্ড। আবার 7 দিনের পর সেটা কত হবে, 500 পাউন্ড। তার মানে বর্গ ইঞ্চি মানে কি, নিশ্চয় একটা জায়গা, সেই জায়গা অনুসারে কতটুকু হবে। তাহলে কি বলতেছি, একদিনের পর কত হবে, 175, আর 7 দিনের পর কত হবে, 500। তাহলে সংখ্যা কিন্তু মনে রাখতে হবে, একদিনের পর 175 আর 7 দিনের পর 500। দেখো তারপরে প্রশ্নটা কি আছে, যে সিমেন্ট উৎপাদনে জিপসাম যোগ করা হয় কেন। তুমি কিন্তু অলরেডি জানো জিপসাম কেন যোগ করি, যাতে ধীরে ধীরে জমাট বাঁধে। দেখো সেই কথাটা এনে লেখা আছে, যে সিমেন্টের মধ্যে পানি দিয়ে দিলে সে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, তাহলে আমি সেটা চাই না, আমি কি চাই, ও ধীরে ধীরে জমাট বাঁধুক। সেই জন্য আমি তার মধ্যে কি যুক্ত করি, জিপসাম যুক্ত করি। আর জিপসামের সংকেত কি ছিল, ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি, ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। তাহলে ওই যে আমি সেই দিছি, দিয়ে বিক্রিয়া করে দিছি, করে দিলে ওইটা আমার কি হয়ে গেছে, সিমেন্ট আর যাতে জমাটটা দ্রুত না বাঁধে সেই প্রসেস হয়ে গেছে। এও কিন্তু আমার খতাকের প্রশ্নে আইছে, যে সিমেন্ট উৎপাদনে জিপসাম কেন যোগ করা হয়। হচ্ছে কিনা দেখো, বলো কারো কোনো সমস্যা আছে কিনা সিমেন্টে, কোনো জায়গায় কম বুঝলি সেটা বলতে হবে। মূল বই দেখলে কিন্তু বড় বোঝা যাবে না, এই জন্য বলতেছি। কোনো জায়গায় সমস্যা থাকলে আবার বলতে হবে, শুরু থেকে আরেকবার বলে দেব, শুরু থেকে আরেকবার বলে দেব যদি কোনো জায়গায় সমস্যা থাকে। আর এই পার্সেন্টেজ টেন্স কিন্তু সব গুরুত্বপূর্ণ খুবই। এই শুক্রবারে এই সিমেন্ট আর কাঁচের পরীক্ষা থাকবে, এই শুক্রবারে সিমেন্ট আর কাঁচের, দয়া করে ভালো করে পড়ে ফেলাতে হবে। আর এই যদি পদ্ধতি আসে, শিল্পোৎপাদন পদ্ধতি, এই চিত্র কিন্তু মাস্ট দিবা, চিত্র কিন্তু মাস্ট দিবা। ঘর আগে আসবে, চিত্র মাস্ট, মনে থাকবে, মনে থাকবে। তাহলে সিমেন্টের এইটুকুই, পরের দিন দেখি কোনটা পড়ানো যায়। অনেক শিল্প আছে, যেটা ভালো লাগবে না সেটা পড়াবানি। এখন কোনো সমস্যা আছে আর? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।